নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ রায় আর আপনারা দেখছেন পঠন পাঠন ক্লাস। তো আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং তুমি যদি দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে। আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। তো এই কবিতার উৎস, বিষয়বস্তু এবং লাইন ধরে ধরে আলোচনা আজকের আমাদের মূল বিষয়বস্তু। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নেব যে কবি যে নামকরণ করেছেন কবিতাটি, সেটি হলো রূপনারায়ণের কুলে। কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা এটাকে বলে দিই রূপনারায়ণের কুলে। অর্থাৎ রূপনারায়ণের কুলে যদি আমরা বলি তাহলে রূপনারায়ণ একটা নদীর নাম, কিন্তু এখানে কবি বলেছেন রূপনারায়ণের কুলে। অর্থাৎ রূপনারায়ণ হচ্ছে আমাদের এই রূপ সৌন্দর্যমণ্ডিত যে জগৎ, সেই জগতের কথা কবি বলতে চেয়েছেন। অর্থাৎ এটা কোনো নদী নয়, অর্থাৎ রূপ সৌন্দর্যমণ্ডিত জগতের কথাই কবি বলতে চেয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার নেই। উনি কবিগুরু, ওনার সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হবে। কিন্তু এই কবিতাটা যেহেতু ওনার ব্যক্তিগত জীবনকে নিয়ে লেখা রয়েছে, তাই কিছু কথা ওনাকে নিয়ে বলে রাখা ভালো। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। অবশ্যই স্বাচ্ছন্দ্য তার জীবনে একটা অঙ্গ ছিল, কিন্তু জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়াও তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখ পেয়েছেন জীবনে। ওনার স্ত্রী মৃণালিনী দেবী ওনাকে ছেড়ে চলে গেছেন। ওনার প্রিয় বন্ধু ও বৌদি কাদম্বরী দেবী, তিনি ওনাকে ছেড়ে চলে গেছেন। ওনার পুত্র বিয়োগ হয়েছে এবং কন্যা মারা গেছে, এবং শেষ পর্যন্ত জামাতারকে বিলেতে পড়াতে গিয়ে ওনার প্রচুর টাকা যায়। এবং সেই কষ্ট থেকে উনি যখন শেষ বয়সে উপস্থিত হয়েছেন, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ উনি মৃত্যুশয্যায় অর্থাৎ শান্তিনিকেতনের উদয়ন গিয়ে অবস্থানকালে কবি মৃত্যুশয্যায় আলোচ্য কবিতাটি লিখেছেন। অর্থাৎ এই কবিতাটি আমাদের শেষ লেখা কাব্যগ্রন্থের 11তম কবিতা। তো আমরা আজকের কবিতার মূল বিষয়বস্তুতে প্রবেশ করছি। বলছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি কী করছেন? কবি মৃত্যুশয্যায় দাঁড়িয়ে উপলব্ধি করছেন যে তিনি জেগে উঠেছেন কোনখানে? অর্থাৎ এই যে আমাদের বাস্তব জগৎ, এই যে রূপ সৌন্দর্যমণ্ডিত আমাদের যে জগৎ, সেই জগতের মাঝে উনি নিজেকে উপস্থিত করছেন। এবং তিনি বলছেন যে আমি নতুন করে আবার জেগে উঠলাম এবং জানলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আমরা যখন শৈশবে কৈশোরে অবস্থান করি, যৌবনে অবস্থান করি, তখন আমাদের কাছে জগৎটা বেশ স্বপ্ন মনে হয়। কিন্তু যখন একটা বার্ধক্যে একটা মানুষ পৌঁছে যায়, তখন তার জীবনের দর্শনটা পাল্টে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যত বড় কবি তিনি, তার থেকেও বড় মাপের দার্শনিক। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ লগ্নে এসে মৃত্যুশয্যায় এই কবিতাটি লিখছেন, এবং তিনি বলছেন যে তিনি নতুন করে জেগে উঠেছেন এবং জানছেন যে এই যে জগৎ, এই যে পৃথিবী, এই যে আমাদের পার্থিব জগৎ, এই পার্থিব জগৎ কিন্তু স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, এই লাইনটা, এই রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, এই কথাটার মধ্য দিয়ে কবিতা নিজের জীবনের যে ক্ষত, যে দগদগে ক্ষত, সেটাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কবির জীবনে একের পর এক যে ট্র্যাজেডি ঘটে গেছে, অর্থাৎ তার স্ত্রী মারা গেছে, তার বৌদি মারা গেছে, তার সন্তান মারা গেছে, এই যে দুঃখগুলো তিনি পেয়েছেন সেটাকে ব্যক্ত করার জন্য এই লাইনটা তিনি বলছেন যে রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ কবি যত দিন পৃথিবী যে বেঁচেছেন ততদিন কিন্তু নিজেকে উপলব্ধি করেছেন আঘাতের মাধ্যমে এবং বেদনায় বেদনায়। অর্থাৎ কষ্ট কি জিনিস সেটাকে তিনি আস্তে আস্তে উপলব্ধি করেছেন। সত্য যে কঠিন, সত্যি, এবং তিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এটা অনুভব করছেন যে সত্যটা, প্রকৃত সত্যটা সত্যিই বড় কঠিন। সেটাকে মেনে নিতে পারাটাই সব থেকে মুখের কথা, এবং সবাই সেটাকে মেনে নিতে পারে না। এবং কবি বলছেন যে সবসময় সত্যের পক্ষে থাকো, সত্য যতটাই কঠিন হোক এবং সত্য যতটাই রূঢ় হোক, কিন্তু সত্য বাস্তব এবং সেটাকে মেনে নেয় আমাদের শ্রেয়। তাই বলছেন সত্য যে কঠিন, এই লাইনটা তোমরা একটু দাগ দিয়ে নেবে, কারণ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা থেকে অনেক প্রশ্ন আসে। সত্য যে বড় কঠিন, কঠিন রে ভালোবাসিলাম। অর্থাৎ কবি কী করছেন? সেই সত্য যতটাই কঠিন হোক, কিন্তু কবি সেই সত্যকেই ভালোবেসেছেন। কারণ কি? অপ্রিয় মিথ্যার থেকে সত্যকে যিনি বরণ করে নিয়েছেন, তিনি জীবনে সব থেকে সুখী ব্যক্তি। তাই কবি কী করছেন? সেই কঠিন সত্যকে, নির্মম সত্যকে তিনি ভালোবেসেছেন। সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ সত্য
আমাদের যে সত্য, সেই সত্য আমাদের সবসময় সাথে থাকে, সত্য কোনোদিন আমাদেরকে ছেড়ে যায় না। তাই কবি বলছেন, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ কবি এটা বোঝাতে চেয়েছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমরা বাঁচবো, অর্থাৎ আমৃত্যু শব্দটার অর্থ হচ্ছে মরার আগের দিন পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বাঁচবো, আমৃত্যু দুঃখের তপস্যা। অর্থাৎ এই পৃথিবীতে আমরা দুঃখ সহ্য করতে এসেছি, সে যদি রাজার ছেলে হয়, কিংবা সে যদি সাধারণ কৃষক হয়, কিংবা খুব যদি দরিদ্র হয় বা ভিখারি হয়, প্রত্যেকের জীবনের যন্ত্রণাটা আলাদা আলাদা। তাই কি বলতে চাইছেন, যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ এই জীবনে যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, তাকে কিন্তু দুঃখটাকে বরণ করে নিতে হবে এবং হাসি মুখে সেই দুঃখটাকে মেনে নিতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই সত্যের দারুণ মূল্য যদি আমাদেরকে লাভ করতে হয়, অর্থাৎ সত্যকে যদি আমাদেরকে বরণ করে নিতে হয়, তাহলে কি করতে হবে, জীবনের সকল দেনা মৃত্যুতে পরিশোধ করে দিতে হবে। অর্থাৎ মৃত্যুর থেকে সব থেকে বড় সত্য আর কিছু নেই পৃথিবীতে। অর্থাৎ মৃত্যুতেই সকল যন্ত্রণার সমাপ্তি, কবি এটাই বোঝাতে চেয়েছেন। এবং কবি আজকে মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে যখন কবিতাটা লিখছেন, কবি তো নিজের জীবনকে বিশ্লেষণ করছেন এবং নিজের জীবনের ভাবনাকে তার কবিতার মাধ্যমে ব্যক্ত করছেন এবং নিজের উপলব্ধিকে আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কিভাবে মানুষের জীবনে সত্য সব থেকে দামি হয়ে উঠেছে। তাই আজকের কবিতাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট সেকশানে যাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং তোমরা যদি আমার কাছ থেকে কোনো নোট বা সাজেশন নিতে চাও, তাহলে ডেসক্রিপশান লিঙ্কে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো। তো আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে বন্ধুরা, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক বেশি করে উজ্জীবিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি টিপে দাও এবং বন্ধুদের সাথে আরও বেশি করে আমার ভিডিওটি শেয়ার করো। তো আজকের মতো আমাদের পার্ট এখানেই শেষ হলো। নমস্কার।